আমি কলেজে ইন্টারমিডিয়েটে পড়ার সময় এই ঘটনাটা ঘটেছিল। যখন আমি কলেজ হোস্টেলে থাকতাম। হোস্টেলটা ছিল 2 তলা বিল্ডিং। আমি সেকেন্ড ইয়ারে উঠার পর হঠাৎ করেই কলেজ কর্তৃপক্ষ বলল যে হোস্টেল ভেঙে বহুতল বিল্ডিং করা হবে। আমাদেরকে 1 মাসের সময় দেওয়া হলো, এর মধ্যেই যে যার মতো থাকার জায়গা ঠিক করে নেবে। আশেপাশে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। মেসের জন্য কয়েকদিন ঘুরলাম কিন্তু পছন্দমতো মেস পেলাম না। আমার তো ভয় হলো এই ভেবে যে শেষ পর্যন্ত হয়তো আমি থাকার জায়গা খুঁজে পাব না, সেক্ষেত্রে আমার পড়াশোনার কি হবে সেটা ভেবেই অস্থির হয়ে পড়লাম। চেষ্টা করে যখন হতাশ তখনই আমার এক বন্ধু খবর দিল যে এক ভদ্রলোক পেইং গেস্ট রাখবে। আমি দেরি না করে সেখানে ছুটলাম। কলেজ থেকে মাইলখানেক দূরে গ্রাম্য পরিবেশে পাকা বাড়ি। বাড়িওয়ালা ভদ্রলোক খুবই অমায়িক, উনি একজন অবসরপ্রাপ্ত কৃষিবিদ। বুড়ো বুড়ি ছাড়া বাড়িতে আর কেউ থাকে না। ভদ্রলোকের বয়স হয়ে গেছে বলে বাসায় একজন লোক দরকার যে বিপদে সাহায্য করতে পারবে, টুকটাক বাজার করতে পারবে আর বুড়োকে একটু সঙ্গ দিতে পারবে। আমি শুনেছিলাম পেইং গেস্ট রাখবে, কিন্তু আমার ভাগ্য আরও ভালো, উনি আমার থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা নেবেন না বললেন। ভদ্রলোকও আমাকে পছন্দ করলেন। আমি আর দেরি না করে পরদিনই বই খাতা জিনিসপত্র নিয়ে হাজির হলাম। বাড়ির কাছেই একটা বিশাল খেলার মাঠ ছিল। বিকেলবেলা এলাকার প্রচুর ছেলেমেয়ে সেই মাঠে খেলাধুলা করত। আর সকালবেলা যুবক থেকে বুড়োরা আসত ব্যায়াম করতে। আমার অভ্যাস ছিল প্রতিদিন ভোরে উঠে দৌড়ানো। যারা আসত প্রায় সবাই সবার পরিচিত হয়ে উঠেছিলাম। হঠাৎ একদিন একজন নতুন অতিথিকে দৌড়াতে দেখলাম। ভদ্রলোক সহজেই আমার দৃষ্টি আকর্ষণ করল। কারণ উনি দারুণ হ্যান্ডসাম, পেটানো শরীর, বেশ লম্বা আর দেখেই বোঝা যায় ভদ্রলোক। আমি একবার উনার সামনে দিয়ে যাওয়ার সময় হাত তুলে সালাম দিলাম, উনিও জবাব দিলেন এবং হাসলেন। সবচেয়ে উল্লেখযোগ্য হল উনি বারবার পিছন ফিরে আমাকে দেখছিলেন। ভদ্রলোক শ্যামলা, কালোই বলা চলে, গোঁফ আছে, তবে দেখেই বোঝা যায় লোকটা খুব মিশুক প্রকৃতির। সেদিনই বিকেলবেলা আমি মাঠের একপাশে বসে খেলা দেখছিলাম। এমন সময় সেই ভদ্রলোককে দেখলাম, তবে একা নয়, সাথে 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে তার সাথে হাঁটছে। হঠাৎ করেই বাতাসে বাচ্চাটার খেলনা মাঠের মধ্যে উড়ে গেল। আমি দৌড়ে গিয়ে খেলনাটা ধরে এনে মেয়েটার হাতে দিলাম। ভদ্রলোক খুব খুশি হয়ে বললেন, ধন্যবাদ ভাই। আমি আপনাকে সকালে মাঠে দেখেছি, তাই না? আমি মুখে জবাব না দিয়ে মাথা ঝাঁকালাম। উনি হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে বললেন, আমি প্রফেসর সুনীল, আর্মিতে আছি, আর এ আমার মেয়ে কেয়া। আসুন না আমার বাসায়, জমিয়ে আড্ডা দেয়া যাবে। বেশি দূরে নয়, এই তো কাছেই। আমি কথা দিলাম যে অবশ্যই যাব। উনি বাসার লোকেশন বলে দিলেন, এখান থেকে উত্তর দিকে 5-6টা বাড়ি পরেই একটা মুদি দোকান আছে, মামুন স্টোর্স, সেটার পিছনেই আমার নেমপ্লেট দেয়া আছে। আমি চিনলাম বাসাটা, একটা একতলা বাড়ি। যাব ভেবেছিলাম, কিন্তু পরে ভুলে গেলাম। দুদিন পর ভোরে সুনীল সাহেবের সাথে আবার দেখা, তখন আর উনি আমাকে ছাড়লেন না, একেবারে সাথে করে নিয়ে গেলেন। বাড়িটা উনার নয়, ওটা উনার শ্বশুর বাড়ি। উনার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি সুনীল সাহেবের বউকে দেখে খুব অবাক হলাম। উনার সাথে মানায় না, শুধু বয়সে নয়, সৌন্দর্যও রাত আর দিন পার্থক্য। উনার বয়স 45-এর কাছাকাছি, কিন্তু উনার বউয়ের বয়স 25-এর উপরে হবে না। মহিলার নাম জয়িতা, আমি তাকে জয়া আপা বলে ডাকতাম, কারণ ভাই বোন সম্পর্কের মধ্যে কেউ খারাপ অনৈতিক কিছু খোঁজে না। জয়া আপা দেখতে খুবই সুন্দর, যে কোনো পুরুষের হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট রূপ তার আছে। জয়া আপা বেশি লম্বা নয়, 5 ফুটের মতো হবে। কেয়া ওদের একমাত্র মেয়ে, ক্লাস 4-এ পড়ছে। নাদুস নুদুস তুলতুলে দেখতে সে, তবে ওর গায়ের রং ওর বাবার মতোই কালো আর উচ্চতায় মায়ের মতো খাটো। তবে ঝকঝকে সাদা দাঁতের হাসিটা দারুণ, সেই সাথে ওর চেহারাটাও খুব মিষ্টি। সুনীল সাহেব এতদিন চাকরিতে ছিলেন বলে জয়া আপা কেয়াকে নিয়ে বাপের বাড়িতেই আছেন। ওদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করল। একদিনের পরিচয়েই এই অনাত্মীয় শহরে মনে হলো এরা আমার কতকালের চেনা আত্মীয়। আমি বেশ খানিকক্ষণ গল্প করলাম, নাস্তা না খাইয়ে ছাড়ল না। আমার ক্লাস ছিল জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো। তবে সুনীল সাহেব আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে সম্ভব হলে প্রতিদিন একবার যেন ওনাদের সাথে দেখা করি। আমারও খুব ভালো লেগে গেল, বিশেষ করে মেয়েদের আমার সবসময় ভাল লাগে। জয়া আপার মতো সুন্দরী আর মিশুক হলে তো কথাই নেই। সেদিনের পর থেকে জয়া আপার বাসায় যাওয়া আমার প্রতিদিনের ডিউটি হয়ে গেল। বিশেষ করে টিভি সিরিয়াল দেখার জন্য। তাছাড়া ভিসিআর আছে, মাঝে মাঝে হিন্দি ছবিও দেখা হয়। ছুটি শেষে সুনীল সাহেব তার কর্মস্থলে ফিরে গেলেন।
তবে আমার যাতায়াত বন্ধ হলো না। সাধারণত আমি রাত ৮টার দিকে যেতাম টিভিতে নাটক দেখার জন্য। কেয়া ইতিমধ্যেই আমার সাংঘাতিক ভক্ত হয়ে গেছে। আমি গেলে আমাকে ছেড়ে নড়তেই চায় না। আর সাংঘাতিক গা ঘেঁষা স্বভাব মেয়েটার। যতক্ষণ থাকব আমার কোলে বসে থাকবে, না হলে পিঠে চাপবে। আমি বেল বাজাতেই ছুটে এসে কেয়াই দরজা খুলে দেয়। আমি ঘরে ঢুকে সোফায় বসার সাথে সাথে আমার কাছে এসে গলা ধরে। আমিও ওকে কাছে টেনে ধরি। কেয়া শুধু খিলখিল করে হাসে। জয়া আপা মাঝে মাঝে আমাকে বিরক্ত না করার জন্য কেয়ারে বকা দেয়, কিন্তু আমি আপাকে ওকে বকতে মানা করি। এভাবেই আমাদের দিনগুলি কাটতে থাকে। আমি দিনে দিনে জয়া আপার পরিবারের একজন সদস্য হয়ে উঠি। মা মেয়ে দুজনের সাথেই আমার ঘনিষ্ঠতা হয়ে ওঠে। তবে আমি একজন মেয়ে লোভী হলেও কেয়ার সাথে আমার সম্পর্ক ছিল একেবারেই নির্ভেজাল, স্বাভাবিক। আমার মনে ওই বাচ্চা মেয়েটা সম্পর্কে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এমনকি জয়া আপাকে আমি খুবই সম্মানের চোখে দেখতাম। এক কথায় ওই পরিবারের সাথে আমি একেবারেই সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে সেটা হতে দিল না। জানি না কেন, আমি যেখানেই যাই সেখানেই কোনো মেয়ে মানুষের সাথেই আমার সম্পর্ক সঠিক পথে থাকে না। এখানেও থাকল না। ৩ মাস পরের কথা। তখন শীতকাল এসে গেছে। আমি সচরাচর বাসায় লুঙ্গি পরি এবং জয়া আপার বাসায়ও লুঙ্গি পরেই যাই। শীতের জন্য কয়েকদিন হলো গায়ে একটা চাদর জড়াচ্ছি। কেয়া যথারীতি আমার কোলে বসে এবং আমার চাদরের ভিতরে ঢুকে পড়ে। মাঝে মধ্যে কেয়ার নড়াচড়া এতটাই অস্বাভাবিক হয়ে পড়ে যে আমি গরম হয়ে পড়ি। কিন্তু আমি এই পরিবারের সাথে সম্পর্কটা নষ্ট করতে চাই না বলে খুব সাবধান থাকি, যাতে আমার দিক থেকে কোনোরকম দুর্বলতা প্রকাশ হয়ে না পড়ে। কিন্তু সবসময় মনে হয় আমরা যা চাই বিধাতা তা চান না। প্রকৃতপক্ষে সবই তো তার দখলে। একদিন আমি যথারীতি জয়া আপার বাসায় গিয়ে ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসলাম। আপা রান্নাঘরে ব্যস্ত ছিল বলে আমাকে বসতে বলে চলে গেল। কেয়া পড়াশোনা করছিল। আধ ঘন্টা পরে কেয়া পড়া শেষ করে ড্রয়িং রুমে এলো। আমাকে দেখেই ছুটে এসে আমার দুই পাশে পা দিয়ে কোলে বসে চাদর সরিয়ে। কেয়া কখনো আমার কোলে বসে স্থির থাকে না, সেদিনও বেশিক্ষণ স্থির থাকল না। মিনিট ৫-এর মধ্যেই ওর নড়াচড়া শুরু হয়ে গেল। তবে সেদিনের নড়াচড়ার পরিমাণটা ছিল একটু বেশি। আমি বললাম, কিরে অমন করছিস কেন? কেয়া বলল, আমার চুলকাচ্ছে। আমি বললাম, ঠিক আছে তাহলে নিচে নেমে বস। আমার কথা শুনে কেয়া উঠে দাঁড়ালো আর আমি আমার পা দুটি সরিয়ে কেয়া আমার দুই পায়ের মাঝে সোফার উপরে বসল। কিন্তু কেয়া সম্ভবত বুঝতে পেরেছিল যে সোফার মাঝখানে মোটা দড়ির মতো কিছু একটা আছে। আমি ওটাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওর কানের কাছে ফিসফিস করে ধমকে বললাম, এই কেয়া, কি হচ্ছে এসব, ছাড় বলছি। তখন কেয়া বলল, ছাড়ব না। তুমি শক্ত বানালে কেন? ছাড়ব না, কি করবে তুমি? আমি এবারে অন্য পথ চেষ্টা করলাম, বললাম, আপা দেখলে কিন্তু মেরে ফেলবে। কেয়া হেসে বলল, মা রান্নাঘরে তোমার জন্য পোলাও মাংস রাঁধছে, এদিকে আসবে না। আমি বললাম, তবুও এসব ভালো না, লক্ষ্মী মেয়ে, ছাড়ো বলছি। কেয়া আরও চেপে ধরে বলল, না ছাড়ব না, আমার ধরে থাকতে ভালো লাগছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, মাথার মধ্যে গোলমাল হয়ে গেল, আমার হিতাহিত গান লোপ পেয়ে গেল, আমি স্থান কাল পাত্র সব ভুলে গেলাম। আমি ফিসফিস করে বললাম, দেখ, তুই যদি না ছাড়িস আমি কিন্তু তোরটা ধরব। ১ সেকেন্ডও দেরি না করে কেয়া আমার চোখে চোখ রেখে হাসতে হাসতে বলল, ধরো না, ধরো, আমি কি মানা করেছি নাকি? একেবারেই বাচ্চা একটা মেয়ে, যার কিনা বয়সে পৌঁছানো এখনো অনেক বাকি, তার এরকম কান দেখে আমি অবাক হয়ে গেলাম। একটু পর জয়া আপা এলো, আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলেও কেয়া ছাড়ল না। যেহেতু আমাদের দুজনের পুরো শরীর চাদরে ঢাকা ছিল, আপা কিছুই বুঝতে পারল না। আপা আমার জন্য গরম গরম খাবার তৈরি করে এনেছিল, আমার সামনে টি টেবিলে সেগুলি রাখতে লাগল। নিচুতে টেবিলে খাবার রাখার জন্য আপাকে আমার সামনে অনেকখানি নুয়ে পড়তে হচ্ছিল। ওই দৃশ্য চোখে পড়ার সাথে সাথে আমার কেমন যেন অনুভূতি হচ্ছিল। আমার চোখ সরাতে চেষ্টা করলাম, কিন্তু আমার অবাধ্য চোখ বারবার ঘুরে ফিরে চুম্বকের মতো ওদিকেই আটকে যাচ্ছিল। ভয় হচ্ছিল, যদি আপা যদি বুঝতে পারে তাহলে হয়তো খুব রাগ করবে, আর আমি অনেক কিছু থেকে বঞ্চিত হব। কিন্তু সৌভাগ্যক্রমে সেসব কিছু হল না। আমি কেয়াকে নামিয়ে পাশে বসিয়ে খেতে শুরু করলাম। শুক্রবার আমাদের কলেজ বন্ধ থাকে। প্রতি শুক্রবারেই সকালে আমি জয়া আপার বাসায় যাই টিভিতে প্রোগ্রাম দেখার জন্য। সেদিনও ছিল শুক্রবার। আপা আমার জন্য চা করে নিয়ে এলো। আমি সোফায় বসা, আপা হামা দিয়ে টেবিলে চা রাখল। সেদিন আপা সালোয়ার কামিজ পরেছিল।
যখন আপা চায়ের কাপ রাখতে গেল তা দেখে আমার দুটো হার্টবিট মিস হয়ে গেল। আমি চা খেয়ে টিভি দেখতে লাগলাম, খুব একটা সুন্দর ছবি হচ্ছিল। প্রায় 10টার দিকে আপা নিজের কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, সম্ভবত গোসল করার জন্য। আমার গায়ে চাদর ছিল না জন্য কেয়া এতক্ষণ বিশেষ সুবিধা করতে পারছিল না। এবার কেয়া তার কাজ শুরু করল। আমার কৌতূহল চেপে রাখতে না পেরে আমি জানতে চাইলাম, ও এসব কোথা থেকে শিখেছে। কেয়া প্রথমে আমাকে কসম খাইয়ে নিল যেন আমি কাউকে একথা না বলি। পরে বলল, টিভিতে ছবি দেখে। আমি বললাম, মানে? কেয়া বলল, বাবা ছুটতে আসার সময় ভিডিও ক্যাসেট নিয়ে আসে। পরে অনেক রাতে ওরা যখন মনে করে আমি ঘুমায়ে গেছি তখন সেই ভিডিও প্লে করে, কিন্তু আসলে তো আমি ঘুমাতাম না। তখন চুপি চুপি সব দেখে নিতাম। হঠাৎ জয়া আপা চলে আসাতে আমরা চুপ মেরে গেলাম। কেয়া উঠে বাইরে চলে গেল, আমি টিভিতে মনোযোগ দিলাম। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে জয়া আপার ড্রেসিং টেবিল আড়ালে হলেও ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়ালে সরাসরি তাকে দেখা না গেলেও আয়নার মধ্যে তাকে পরিষ্কার দেখা যায়। আমিও জয়া আপাকে দেখতে পাচ্ছিলাম। চাইছিলাম ওদিকে তাকাবো না, কিন্তু অবাধ্য চোখ বারবার ঘুরে ঘুরে ওদিকে চলে যাচ্ছিল। আপা টেবিলের উপরে পা তুলে দিয়ে লোশন মাখল। তখন আমার বুকটা এমনভাবে ধরফর করতে লাগলো যে মনে হলো হৃৎপিণ্ডটা না বাইরে বের হয়ে যায়। আমার মনে হলো, আমি যে আয়নার মধ্যে তাকে দেখছি সেটা সে জানে, আর আমাকে নিজেকে দেখানোর জন্যই সে ইচ্ছে করে অনেক সময় নিয়ে নিচ্ছে। হঠাৎ করে আমার মাথার মধ্যে বিজলি খেলে গেল, কেয়ার বলা কথাগুলো মনে পড়ে গেল। আমি জয়া আপার কার্যকলাপের মধ্যে পরিষ্কারভাবে ভিন্ন কিছু বুঝতে পারলাম, আর তার টার্গেট আর কেউ নয়, আমি। মুখে ভাই ডাকলেও তার আসল উদ্দেশ্য অন্য কিছু। কেয়ার কথায় বুঝতে পেরেছি, যে কোনো কারণেই হোক সুনীল বাবু অক্ষম। সেক্ষেত্রে আপার ক্ষুধার্ত থাকাটা স্বাভাবিক। কিন্তু কেয়ার সাথে আমি যেভাবে আটকে গেছি তাতে মা মেয়ে দুজনকেই। না না, সেটা সম্ভব নয়। এটা আমি পারব না। সিদ্ধান্ত নিলাম, হয় কেয়া না হয় আপা থেকে আমাকে দূরে থাকতে হবে। সেদিনের মতো আমি দ্রুত আপার বাসা থেকে চলে এলাম। পরের 3-4 দিন ইচ্ছে করেই আমি আপার বাসায় গেলাম না। পরের দিন বিকেলবেলা যখন আমি গেলাম আপা খুব রাগ করল। আমি অজুহাত দেখালাম যে সামনে পরীক্ষা সেজন্যে আসিনি, আর তাছাড়া আমার বাড়িওয়ালা আর তার বউ একটা নিমন্ত্রণ খেতে গেছে 4-5 দিনের জন্য, তাই বাড়ি ছেড়ে আসতে পারিনি। আমি সেদিনও তারা দেখালাম যে আমি বাড়িতে একা আছি, তাই বেশিক্ষণ থাকা যাবে না, চুরি টুরি হতে পারে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আপা আমার সব কথা বিশ্বাস করল। আসলে বাড়িওয়ালা সেদিনের জন্য দাওয়াত খেতে গেছিল। আমি এদিকে কেয়ার সান্নিধ্য মনে প্রাণে চাইছিলাম। আর তাছাড়া এ কয়দিন কেয়ার হাত দিয়ে কাজ চালিয়েছি, চোখের দেখা দেখিনি, তাই এটাই সবচেয়ে বড় সুযোগ, বাড়িতে আমি একা। কেয়াকে সাথে নিয়ে যাওয়ার কথা বলতেই আপা রাজি হয়ে গেল। কেয়াও বোধ হয় এটাই চাইছিল, সেও খুশি মনে আমার সাথে চলে এলো। বাড়িওয়ালা দাওয়াত খেতে গেছে, আসবে সেই গভীর রাতে। আমি কেয়াকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আগেই কেয়ার জন্য কিছু চকলেট এনে রেখেছিলাম, সেগুলি ওকে দিয়ে আমি শুয়ে পড়লাম। কেয়া আমার উপর মাথা রেখে চকলেট খেতে লাগল। কেয়া বলল, এই চকলেট মিষ্টি না, দেখি আমার আসল চকলেট খাই। আমি আমার কাজকর্ম শেষ করে কেয়ারে তার বাসার গেট পর্যন্ত এগিয়ে দিলাম। যাওয়ার পথে কেয়াকে বললাম যে আমি পরীক্ষার পড়া নিয়ে কয়েকদিন ব্যস্ত থাকব, তাই ওদের বাসায় যেতে পারব না। আমার মাথায় আরেক ফন্দি এলো, তাই কেয়াকে বললাম, যদি পারিস তুই নিজেই সকালে চলে আসিস। সত্যি আমি 2-3 দিন না যাওয়াতে এক সকাল ভোরে কেয়া এসে হাজির। আমি ওকে নিয়ে বাড়ির পিছনের সবজি ক্ষেতের আইলে গিয়ে বসলাম। ওখানে সকালের রোদটা লাগে, আর জায়গাটা নির্জন, সচরাচর ওদিকে কেউ যায় না। আবার দুজনে কাজ শুরু করলাম। ঠিক তার পরের দিনই কেয়া দুঃসংবাদটা দিল। সুনীল বাবু কোয়ার্টার পেয়েছেন, কেয়ারা খুব শীঘ্রই ঢাকায় চলে যাচ্ছে। কেয়া খবর দিল যে জয়া আপা আমাকে দেখা করতে বলেছে। আমি দ্রুত জয়া আপার সাথে দেখা করলাম। আপা আমাকে তার স্বামীর লেখা চিঠি পড়তে দিল। সুনীল বাবু আসতে পারবেন না, তাই আমাকে অনুরোধ করেছেন কেয়া আর আপাকে ঢাকার গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। জয়া আপার সকল প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। আমাকে পরের দিনের টিকিট আনতে বলল। আমি পরের দিনের ট্রেনেই আপা আর কেয়াকে তুলে দিলাম। আমার কেন যেন মনে হলো, আপা আমার উপর রাগ করেই তাড়াহুড়ো করে চলে গেল। অনার্স করার পরে পারিবারিক জটিলতার কারণে আমার আর গতানুগতিক লেখাপড়া করা সম্ভব হচ্ছিল না। তাই বিদেশ যাবার উদ্দেশ্যে কর্মমুখী শিক্ষা নেয়ার জন্য ঢাকার একটা বড় নামকরা কারিগরিতে ভর্তি হলাম। এক বন্ধুর সাথে মেসে থাকতাম। ঢাকায় আসার পর থেকেই জয়া আপা আর কেয়ার সাথে দেখা করার এক অদম্য আগ্রহ থাকলেও কারিগরি ইনস্টিটিউটের কঠিন নিয়মকানুনের জন্য হয়ে ওঠেনি।
কারণ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাস করতে হতো, তারপরে মেসে ফিরে পরের দিনের হোমওয়ার্ক করতে হতো, সপ্তাহে শুধু শুক্রবারে ছুটি থাকত। ১-২ দিন বেশি ছুটি পেলেই বাড়িতে যেতে হতো টাকার জন্য, এসব কারণে আর হয়ে ওঠেনি। সবচেয়ে বড় সমস্যা হলো, জয়া আপাদেরকে তো খুঁজে বের করতে হবে, আমি সুনীল বাবুর ঠিকানা জানি না। আর সে কাজের জন্য যথেষ্ট সময় দরকার, যেটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। হঠাৎ করে কারিগরি ইনস্টিটিউট ২ সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল। আমি বাড়ি যাওয়া বাদ দিয়ে কেয়াদের খুঁজে বের করার জন্য মনস্থির করলাম। অনেকদিন কিছু হয় না, মনটা বড়ই আওলা লাগতেছিল। আমি ছুটির কথা বন্ধুকে বললাম, কিন্তু বাড়ি যাব না সেটা বললাম না। পরের দিন বন্ধু কাজে বেরিয়ে যাওয়ার সময় শুধু জানালাম, আমি হয়তো বাড়ি চলে যেতে পারি। প্রথমেই গেলাম পুরান ঢাকার প্রফেসর কোয়ার্টার্স এলাকায়। ঢুকতেই গার্ডদের বসার রুম, সেখানে জিজ্ঞেস করে জানতে পারলাম সুনীল বাবু অনেক আগে কোয়ার্টারে থাকতেন। পরে তিনি মিশনে বিদেশ চলে যান। বিদেশ থেকে ফিরে ঢাকায় বাড়ি কিনেছেন, উনার পরিবার সেই বাড়িতেই থাকে। কিন্তু তারা সেই বাসার ঠিকানা দিতে পারল না, তবে আমাকে প্রফেসর হেডকোয়ার্টারে খোঁজ নেবার পরামর্শ দিল। আমি হেডকোয়ার্টারে গিয়ে খোঁজ নিলাম। সুনীল বাবুর প্রমোশন হয়ে এখন তিনি লেফটেন্যান্ট কর্নেল, বাসার ঠিকানা পাওয়া গেল। আমি কোনো দ্বিধা না করে সোজা চলে গেলাম মিরপুরের সেই বাসায়। সহজেই পাওয়া গেল, নম্বর মিলিয়ে ৬তলা বিল্ডিং এর সামনে যেতেই বসবাসকারীদের নেমপ্লেট চোখে পড়ল, সেখানে সুনীল বাবুর নামও আছে। আসলে সুনীল বাবু বাড়ি নয়, ফ্ল্যাট কিনেছেন। নামের পাশেই ফ্ল্যাটের নাম্বার দেয়া। ৫ তলায় সুনীল বাবুর ফ্ল্যাট। ৫ তলায় গিয়ে সুনীল বাবুর নাম লেখা দরজার বেল চাপতেই ভিতর থেকে আওয়াজ পেলাম, কে? জবাব না দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। কেয়াকে চিনতে একটু কষ্টই হলো, রাস্তায় দেখলে চিনতে পারতাম না। চেহারার আদলটা আছে, আর সব কিছু পাল্টে গেছে। বেশ লম্বা আর একটু মোটা হয়েছে কেয়া। আমাকে দেখেই চোখ কপালে তুলে একটা চিৎকার দিল, ও মা, দেখো কে আসছে। জয়া আপা ছুটে এলো, আমাকে দেখেই কাছে টেনে নিল। বাসায় ঢোকার পর একটু অভিমান, একটু রাগ, কেন আসিনি, কেন খবর রাখিনি, এইসব চলল অনেকক্ষণ ধরে। বিকেলে সুনীল বাবু ফিরেও এক চোট বকা দিলেন। কিন্তু আদরের সীমা নেই, যেন জামাই আদর। আপা আমাকে কি রান্না করে খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। বিকেলবেলা আপা প্রফেসরদের বউদের নাকি একটা ক্লাব আছে, সেখানে চলে গেল। পরে কেয়া আমাকে বলল, আপা ফিরবে সন্ধ্যার পর। আপা গেলেও সুনীল বাবু বাসায় রইলেন। সেদিন আর কেয়াকে একা পেলাম না। তবে চোখে চোখে আমাদের অনেক কথা হয়ে গেল। এভাবে একটা দিন গেল। এতদিন পরে এলেও কেয়ার মাঝে আমার জন্য ব্যাকুলতা দেখে ভালো লাগল, যাক শেষ পর্যন্ত এত কষ্ট করে খুঁজে বের করা সার্থক হবে বলে মনে হচ্ছে। সৌভাগ্য কাকে বলে? পরদিন সকালে অফিসে যাবার ঘণ্টাখানেক পর বাসায় ফিরে সুনীল বাবু ঘোষণা দিলেন উনাকে এক্ষুনি বান্দরবান যেতে হবে, ওখানে কি যেন একটা ঝামেলা হয়েছে। আধা ঘণ্টার মধ্যে নিচে গাড়ি এসে হর্ন দিল, উনি চলে গেলেন। যাবার আগে আমাকে অনুরোধ করে বলে গেলেন আমি যেন উনি না ফেরা পর্যন্ত না যাই। মনে মনে বললাম, আমিও তো সেটাই চাই। কেয়া সকালে স্কুলে গেছে, আসবে ২টার দিকে। বাসায় আমি আর জয়া আপা একা, আপা রান্নাঘরে ব্যস্ত রান্না নিয়ে। রান্না শেষে আপা আমাকে গোসল করে নিতে বলল। আমি গোসল থেকে বের হলে আপা গেল গোসল করতে। এ ফ্ল্যাটে গেস্ট রুম আছে, কাজেই আপা বেডরুমে আর আমি গেস্ট রুমে। টেবিলে খাবার দেবার সময় খেয়াল করলাম, আপার লোভী চোখ আমাকে কেবল দেখছে আর দেখছে, যেন গিলে খাবে। খাওয়া শেষ করে আপা আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে কি? আমি ব্যস্ততার ভান করে বললাম, আপা, আছি তো বেশ কিছুদিন, পরে শুনব। আমি বুঝতে পেরেছিলাম আপা আমাকে কি বলতে চায়। আপা বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, আমি একটু বেরুব, একটু পরেই কেয়া চলে আসবে। আমি গেস্ট রুমে ফিরে এলাম। আপা সেজেগুজে যাওয়ার সময় আমার সাথে দেখা করে দরজা লাগাতে বলল, আপাকে কেমন যেন বিষণ্ণ লাগছিল। ২টার পরই কলিং বেল বাজল, দরজা খুলে দিতেই কেয়ার হাসি মুখ দেখতে পেলাম, খুশিতে চমকাচ্ছে। ঘরে ঢুকেই বলল, বাবা আসেনি? ওর বাবার বান্দরবান যাওয়ার কথা ওকে জানালাম। শুনে আরও বেশি খুশি হল, আমাকে নিয়ে নাচতে লাগল, আর গান গাইতে শুরু করল। কেয়া বেশ লম্বা হয়েছে। মনে হলো মাঝের এই ৫টি বছর কেয়ার কাছে ৫টি দিনের মতো। কেয়া সেই আগের মতোই আছে, একটুও বদলায়নি। আমাকে চকাস চকাস করে অনেকগুলি হামিং দিয়ে বলল, মামা ওয়েট করো, আমি আসছি। কেয়া দৌড়ে ওর রুমে চলে গেল, স্কুল ড্রেস খুলে স্কার্ট আর টি-শার্ট পরে এলো। এসেই ঘোষণা দিল, মামা চলো আজ আমরা একসাথে গোসল করব। আমি অবাক হয়ে বললাম, বলিস কি?
কেয়া বলল, হ্যাঁ, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তোমাকে নিয়ে আরও কত যে স্বপ্ন আমার এই ছোট্ট বুকের মধ্যে গেঁথে রেখেছি সেটা তুমি কিভাবে বুঝবে? এতগুলি বছর পরে তুমি এলে, আর আমি তোমাকে প্রতিটা দিন মিস করেছি। কেয়া কাঁদতে লাগল, চোখের পানি মুক্ত বিন্দুর মতো ঝরে পড়ছিল। একটু স্থির হয়ে আবার আমাকে তাড়া দিল, কই চলো, বললাম না দুজনে একসাথে গোসল করব? আমি বললাম, কিন্তু আমি তো গোসল করে নিয়েছি। কেয়া বলল, তাতে কি, আবার করবে? আমি বললাম, তুই সত্যিই একটুও বদলাসনি, কেবল বড়ি হয়েছিস। কেয়া হাসল, বলল, বড় তো হয়েছি তোমার জন্য, তখন যা পারোনি, এখন সব উসুল করে নাও, তোমাকে সব উজাট করে দেব, এটা আমার অনেক দিনের আশা। আমি কেয়াকে বললাম, একটা সত্যি কথা বলবি? তুই কি এখনো প্যাকেট আছিস? কেয়া বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, মামা, তুমি তোমার কেয়াকে চেনো না? তুমি ছাড়া ওই দুনিয়ায় আর কে আছে যে আমার কষ্ট বুঝবে? আমি তো তোমার জন্যই সব জমিয়ে রেখেছি। আমাদের প্রথম প্রথম একটু কষ্ট হলেও পরে আমাদের মজা চলে এলো। সন্ধ্যার একটু পর জয়া আপা আসলো, জানালো আজ কাজের চাপ কম ছিল বলে তাড়াতাড়ি আসতে পেরেছে। রাতে জয়া আপার কি যে হলো আমি বলতে পারবো না, কিন্তু সে যেটা করল তা আমাকে ওই রাতটা সারা জীবনের মতো স্মরণীয় করে দিল। অন্যান্য দিনে রাতে মশারি টাঙানোর জন্য এসে আপা যদিও মশারি গোজার সময় আমাকে হালকা ছুঁয়ে চলে যায়, কিন্তু আজ এমন করছে কেন? মাথার মধ্যে আমার চিন্তার ঝড় বয়ে যাচ্ছে, একটা দ্বন্দ্ব চলছিল, আপার কথা রাজি হব নাকি হব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, না, রাজি হব না। ও তো কেয়ার মা, আমি তার কথা কিভাবে রাজি হই? তাকে যে আমি বড় শ্রদ্ধার চোখে দেখি। আমি বললাম, আপা, আমি তোমার কথা রাখতে পারব না। আপা রেগে বলল, কেন রাখতে পারবি না শুনি? আমাকে বলতেই হবে, যদি তুই সুনির্দিষ্ট কারণ দেখাতে পারিস। কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব, না হলে আজ তোকে আমার কথা রাখতেই হবে। আর তুই কি ভাবিস আমাকে? হ্যাঁ, আমার চোখ কান সব বন্ধ। তুই আর কেয়া যে ডুবে ডুবে জল খাচ্ছিস আমি বুঝি পাই না? আমার মাথায় যেন বজ্রপাত হলো, হাঁ করে রইলাম। আপা আমার অবস্থা দেখে বলল, সেটাই তো বলি, ভাবছিস মা আর মেয়েকে একই সাথে কিভাবে? আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, হ্যাঁ তাই তো, কেয়া তোমার মেয়ে, আর তুমি যখন জানোই যে আমি আর কেয়া কি করছি, তাহলে আমাকে এমন কথা বলতে তোমার লজ্জা করল না? আপা বলল, তুই কি ভাবিস আমি কিছুই জানি না, বুঝি না? সব জেনেও চুপ করে আছি কেন জানিস? তোকে ভাল লেগেছে বলে। আমি বললাম, কিন্তু তোমার মেয়ে? আপা আমার চোখে চোখ রেখে বলল, কে আমার মেয়ে? কেলা? না, ও আমার পেটের মেয়ে নয়, পালক মেয়ে। সুনীলও ওর বাবা না। এবার একবার আমার চমকাবার পালা। বললাম, তাহলে? আপা আমাকে দিয়ে কসম খাওয়ালো, বলল যে এসব কথা আমি কেয়াকে যেন না বলি। পরে বলল, কেয়া সুনীলের বোনের সন্তান। বোনকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে সুনীল এই নাটকটা করেছিল, কেয়াকে নিয়ে এসে মানুষ করছে। জয়া আপা বন্ধা, তার কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া প্রায় ৮ বছর আগে সুনীল একটা অ্যাক্সিডেন্ট করে। কোমরে আঘাত লাগে, সেই থেকে সুনীলের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আপার সব শোনার পর আর কোনো বাধা রইল না, আপার কষ্টগুলো বুঝতে পারলাম আর তার সব কথা মেনে নিলাম। তার কিছুক্ষণ পরে হঠাৎ আমার চোখ পড়ল বাথরুমের দরজার দিকে। দরজাটা এদিক থেকে আটকানো ছিল না, কিন্তু সামান্য একটু ফাঁক হয়েছিল। আমি সেদিকে ভালো করে থাকাতেই দরজাটা একটু নড়ে উঠল, আর একটা ছায়ার মতো কি যেন সরে গেল। বুঝলাম ছায়াটা আর কেউ নয়, কেয়া। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর জয়া আপাকে দেখছিল। একটু ভয় পেয়ে গেলাম, কি জানি কি আছে কপালে, কে জানে। পরদিন কেয়া স্কুল থেকে ফেরার পর খুব গম্ভীর হয়ে থাকল। আমি কিছু বলতেই ফোঁস করে উঠল, ভাল লাগছে না, যাও। আমি বললাম, ঠিক আছে, আমার ব্যাগ গুছিয়ে দে, আমি আজই চলে যাব। তখন একটু নরম হল। জানতে চাইলাম, কি হয়েছে? অনেক বোঝানোর পর বলল, কালকে তুমি আর মা, তাই না? আমি বললাম, তুই রাগ করেছিস? কেয়া বলল, না, তবে কষ্ট পেয়েছি, সে যাক, তুমি তো আর আমার স্বামী না যে তোমাকে আমি আঁচলে বেঁধে রাখব। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে মা আগ্রহ আছে তোমার উপর, সেই প্রথম থেকেই। ভেবেছিলাম কেয়া হয়তো আর রাজি হবে না, কিন্তু শেষ পর্যন্ত নিজেই আমাকে সুযোগ দিল। হ্যালো বন্ধুরা, আমার নাম গজেন্দ্র বিশ্বাস। বয়স ২৪ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, প্রতিদিন ব্যায়াম করার কারণে পেটানো চেহারা। আমার মায়ের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা অনেক সাহস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবার মূল কথায় ফিরে আসি। আমার মায়ের নাম আভা রানী বিশ্বাস। বয়স ৪৮ বছর। মা খুব একটা লম্বা না, ৫ ফুট থেকে কিছু কম। মায়ের ওজন খুব বেশি না, ৫০ কেজি হবে।
তবে হালকা চর্বি আছে, সাথে সিজারের কাটা দাগ, যেটা আমার বোনের জন্মের সময় হয়েছিল। আমার বোন মাত্র 2 বছর বেঁচে ছিল। বোন মারা যাওয়ার পর মা বাবা দুজনেই খুব ভেঙে পড়ে। আমি 5 বছরের ছোট ছেলে ছিলাম, তাই বোন হারানোর কষ্টটা খুব একটা বুঝতে পারিনি। মা বোন জন্ম হওয়ার পর অপারেশন করিয়ে নেয় যাতে আর বাচ্চা না হয়। বোন চলে যাবার পর বাবা খুব দুঃখী হয়ে পড়ে আর খাবারের প্রচুর অনিয়ম করে। এতে বাবার কিডনি খারাপ হয়ে যায়। তার কিডনির অসুখে বাবা মারা যায় আজ থেকে 14 বছর আগে। আমি আর বিধবা মাকে সেই থেকে বাড়ির বাকি লোকেদের কাছে অনেক অপমান সহ্য করতে হয়। বাবার পোস্ট অফিসে চাকরি ছিল, ওখান থেকে যে টাকা পায় তাতে আমাদের চলে। মা খুব শিক্ষিত না হওয়াতে বাবার চাকরি করতে পারে না। আমি ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলাম, তাই 2 বছর আগে চাকরি পেয়ে যায়। ভালো পোস্টে 6 মাস ট্রেনিংয়ের পর কলকাতাতে পোস্টিং হয় আমার মিউনিসিপাল কর্পোরেশনের সহকারী অফিসার হিসেবে। কলেজ লাইফে প্রচুর মেয়েদের সাথে সম্পর্কে জড়ালেও সব কাজে খুব পারদর্শী হয়ে পড়ি। বাবা চলে যাবার পর আমি ও মা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। বাড়ির বাকি লোকেদের অন্যায় ব্যবহারের পরও আমার বিধবা মা নিজের মনের জোরে আমাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলে। আমাদের ভাগে 2টি রুম, সাথে রান্নাঘর ও বাথরুম। ছোটবেলায় মায়ের সাথে ঘুমাতাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর আলাদা ঘরে ঘুমাতে চাইলে মা মানা করে। তাই অন্য ঘরে পড়াশোনা করে রাতে মার সাথে ঘুমাতাম। কলেজে পড়ার সময় পড়া ছাড়াও ওইসব নিয়ে খুব ভাবতাম। আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতাম আর বাথরুমে হাত দিয়ে। মা আমাকে আদর করত সবসময়, আর আমিও মাকে খুব ভালোবাসতাম ও শ্রদ্ধা করতাম। তবে মাকে কখনো অন্য নজরে দেখিনি। মা বাবা চলে যাবার পরও অন্য কোনো সম্পর্কে জড়াননি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আনেনি। শুধু আমাকে ভালোবেসে নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে বেঁচে আছে। তাই মায়ের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। 22 বছর বয়সে আমি গ্র্যাজুয়েশন পাশ করে আমি কোচিংয়ে ভর্তি হয়েও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। ধীরে ধীরে বান্ধবীদের সাথেও সব কাজ করতাম। সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাই হাত দিয়ে কাজ সারতে থাকি। ইতিমধ্যে মা সুগার ধরা পড়ে, তাই মার যত্ন, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি। কারণ একটা ভালো চাকরি পেয়ে মুখে হাসি ফোটানো আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমার চেষ্টা সফলও হয়। আমি চাকরি পেয়ে যাই, এতে মার চোখে আনন্দের জল চলে আসে। আমি চাকরি ট্রেনিংয়ের জন্য বাইরে যাই। ট্রেনিং শেষ হলে কলকাতাতে পোস্টিং পাই, তাই কলকাতা যাবার সিদ্ধান্ত নিই। কারণ আমি ভেবেছিলাম আগের চাকরিতে থিতু হয়ে তারপর মাকে নিজের কাছে নিয়ে যাব। মা রাজি না হলেও আমি জোর করে একা কলকাতায় চলে আসি, আর 1 বেডরুম, বাথরুম আর কিচেনের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। নতুন চাকরির কাজের চাপে নিজের যত্ন নেওয়ার কথা কি ভুলে যায়। সারাদিন অফিস থেকে বাসায় ফিরে হোটেলের খাওয়া দাওয়া করি, আর অভ্যস্ত রেগুলার ভিডিও দেখি, আর হাত দিয়ে কাজ সারা আর সিগারেট টানা বাজে অভ্যাস শুরু করি। এতে হিতে বিপরীত হয়, আর আমার টাইফয়েড হয়ে যায়। খুব অসুস্থ হয়ে পড়ি। তখন মা খুব ভয় পেয়ে যায় আর মামাকে সাথে করে নিয়ে কলকাতাতে চলে আসে। আমার সাথে একবারে থাকার জন্য। টাইফয়েডের ইনফেকশন কমে আসলে মামা চলে যায়। মামা চলে যাবার পরে মা সারাদিন আমার যত্ন করে, আমাকে খাইয়ে দেয়। আমার সব কাজ করে স্নান করিয়ে দিতে চাইলে আমি রাজি না হওয়াতে মা আমাকে বাথরুমে ধরে ধরে নিয়ে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। এভাবে আস্তে আস্তে সুস্থ হতে থাকি। ডাক্তার আরও কিছুদিন বেড রেস্ট নিতে বলে। এদিকে মা থাকাতে অনেক দিন ভিডিও দেখতে পারছি না, তাই ছটফট করছি, চালাই। এভাবে হঠাৎ করে একদিন ফোনে নেট ঘাঁটতে ঘাঁটতে একটা গল্পের সাইট খুলে গল্পের মেয়েটির জায়গায় পরিমনি মনে করি, আর ছেলেটির জায়গায় নিজেকে। এভাবে নিজেকে শান্ত করি। এভাবে আর 2 মাস কেটে যায়। এরপর একদিন রাতে মা খুব চাপের ছিল। তোমার দূরে বাথরুমের ভিতরে ঢুকে লাইট জ্বালিয়ে কোনোমতে পেচ্ছাপ করতে বসে। মা হয়তো ভেবেছিলে আমি ঘুমোচ্ছি, তাই দরজা বন্ধ করে। কিন্তু আমি গল্প পড়ছিলাম, তাই মাকে দেখে ফোন নামিয়ে পাশে রেখে দিই। ঘুমানোর অভিনয় করি। হঠাৎ মাকে এভাবে দাঁড়াতে দেখে দরজার দিকে তাকায়, আর আমার মাথা নষ্ট হওয়ার জোগাড়। কোনোদিন আমাকে এভাবে দেখিনি। পরক্ষণেই নিজেকে সংযত করি ও ভৎসনা করি। মাকে আমি কিছু বুঝতে দিই না। কিন্তু রাতে মা যখন আমাকে ধরে ঘুমায় তখন কেন জানি না আমার কেমন জানি হয়। নিজের মধ্যে এই পরিবর্তন আমাকে অবাক করে দেয়। এর মধ্যে একদিন রাতে গল্প করছিলাম।
হঠাৎ একটা মা ছেলের গল্প পাই। তারপরে মাথা আমার কাজ করা বন্ধ করে দেয়। একটু আলাদা রকম ফিলিং হয়। নিজের ওপর রাগ হয়, কিন্তু আলাদা রকম উত্তেজনা হয়। একটার পর আরেকটা গল্প করতে শুরু করি। ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি। এমন পাগল হয়ে যায় যে গল্পের মায়ের জায়গায় আমার বিধবা মা ও নিজেকে কল্পনা করি। বাবা, তুই এখন ঘুম আসেনি? কত রাত হলো? এমন করলে তো আবার শরীর খারাপ করবে। তাড়াতাড়ি ঘুমা আর ফোন ঘাঁটা বন্ধ কর। আমি একটু ঘাবড়ে যাই, কারণ মা আমার বুকে হাত রেখেছি। ভাগ্য ভালো একটু নিচে রাখেনি, তাহলে খুব বাজে ঘটনা ঘটে যেত। বাবা মারা গেছে প্রায় 18 বছর। মারও জানা আছে নিশ্চয়ই বাড়িতে আমার বিদ্যা অভুক্ত না থাকে। বাইরে কেন যাব? আমাদের মধ্যেও কিছু হলে সেটা একেবারে সুরক্ষিত হবে। কেউ জানবে না, আর বাচ্চা হওয়ার ভয় নেই। কিন্তু বড় প্রশ্ন হল, আমি মাকে রাজি কি করে করব? ট্যাবলেট বা ঘুমের বড়ি দিয়ে কাজ করা আমার পছন্দ না। যা হবে অর্গানিকভাবে, মায়ের ইচ্ছাতেই। কিন্তু সেটা কিভাবে হবে বুঝে পাই না। প্রচুর রিসার্চ করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি বিপাকে পড়ে যাই। কিভাবে কি করব? চোখের নিচে কালো দাগ পড়ে যায়। শুধু জিজ্ঞেস করে, বাবা তোর কি হয়েছে? কিন্তু আমি কিছু বলতে পারি না। আমার জন্মদিনের দিন নিজের মতো করে আয়োজন করে আমরা আনন্দ করি। এরপর মা আমাকে বলে, জন্মদিনে কি উপহার নিবি বাবা? আমি তখন বলি, মা তুমি সুখী থাকবে, খুশি থাকবে, তোমাকে ভালো যেন রাখতে পারি সেই আশীর্বাদ দাও। মা বলে, তুই আমার খুব ভালো ছেলে, আমার স্বপ্নগুলো পূরণ করছিস, আমি খুব খুশি। এই কথা বলে মা কপালে আর গালে একটা হামি দেয়, আমিও একটা হামি দিই। এরপর মা বলে, বাবা একটা সত্যি কথা বলতো, রাতে কি ঘুম আসে না? তোর চেহারাটা তো কেমন হয়ে যাচ্ছে, আমার থেকে কি করছিস? আমি বললাম, কিছু কথা আছে, সেটা তোমাকে বলা যাবে না। এই ঘটনার দুদিন পর রবিবার দুপুরে মাঝখান থেকে বের হয়। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ দেখি মাথা হালকা পিছলে যায়। আর মা আলনা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। এই ধস্তাধস্তিতে মা এক সেট হয়ে যায়। আর এই অবস্থায় আমি দেখে ফেলি। মা খুব লজ্জা পেয়ে যায়। আর যখন দেখি আমি তাকে দেখছি, তখন মা আমাকে বলল, বাবা দিকে তাকাও, আমার লজ্জা লাগছে। সাথে সাথে সারা দিয়ে ঢেকে নীল আর একটা নাইটি নিয়ে দৌড়ে বাথরুমে চলে গেল মা। অনেকক্ষণ হলো বাথরুম থেকে বেরোচ্ছে না দেখে আমি মাকে দেখতে থাকলাম। কিন্তু মা দরজা খুলছে না। অনেক জোরাজুরির পর মা দরজা খুলল। কিন্তু মায়ের মুখ গম্ভীর। আমি মাকে বললাম, কি হল তোমার মা? উত্তরে মা বলল, বাবা খুব বাজে ব্যাপার ঘটে গেল। এখন আমি তোর সামনে স্বাভাবিকভাবে থাকব। মা আমার হাত ধরে বলল, বাবা তুই আমার সব দেখে ফেলেছিস? উত্তরে আমি একটু ইতস্তত হয়ে বলি, হ্যাঁ মা, সব কিছু দেখে ফেলেছি। মা মাথায় হাত দিল আর বলল, খুব খারাপ হল জিনিসটা। আমি বলি, না, এটা অতটাও বড় ব্যাপার না। তখন মা বলে, কি বলছিস? আমার সব দেখে ফেললি আর বলছি কোনো ব্যাপার না। উত্তরে বললাম, মা অত ভাবছ কেন তুমি? বাইরের কোনো তৃতীয় ব্যক্তি তোমাকে দেখিনি। আমি তো তোমারই অংশ। আমি দেখেছি তুমি নিজের ইচ্ছেতে তো আমাকে সব দেখাওনি, ভুল করে হয়ে গেছে। নিজের ইচ্ছেতে দেখালে আলাদা ব্যাপার ছিল। আর তুমিও তো আমাকে কত এক্সিট অবস্থায় দেখেছ। তাহলে কি আমি লজ্জা করে বসে থাক? ঘরে চলো। এটা শুনে মা বলছে, বাবা সে তো ছোট থাকতে দেখেছিস। এখন তো কত বড় হয়ে গেছিস। আর আরেকটা কথা, নিজের ইচ্ছেতে যদি আমাকে দেখে ফেলতে, তখন কি আমাকে খারাপ ভাবতে? আমি রেগে গিয়ে বললাম, আগে শীতের পোশাক পরো। আমার খিদে পেয়েছে, একসাথে খাবো। তারপর আমি একটু বাইরে যাব। আমি স্নান করে আসি, তুমি পুজো দিয়ে নাও। আমি বাথরুমে গেলাম আর হাতের কাজ সেরে নিলাম। আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে স্নান করতে লাগলাম। আমাকে নিয়ে ভাবতে লাগলাম, যেভাবেই হোক মায়ের সাথে কাজটা করতে হবে। আমি হালকা হালকা ইশারা দেবে আমাকে। এইভাবে স্নান করে বেরিয়ে দেখি মা খাবার রেডি করে ডাইনি নিয়ে বসে আছে। আমি চুল আঁচড়ে বরিস পায়ে লাগিয়ে খেতে বসলাম। আর চোখে মাকে দেখছি মা নিচু হয়ে খাচ্ছে দেখে আমি বললাম, মা কি হয়েছে? তোমার যা হয়েছে সেটা ভুলে যাও তো। মা বলছে, বাবা আমি বলতে পারছি না, খুব লজ্জা লাগছে। এই কথা শুনে আমি নিজের রাগ সামলে নিয়ে বলি, মা আমি কি করে তোমারে লজ্জা কাটবে তুমি বল। তো মা বলে, আমি কিছু জানি না রে বাবা। আমি এবার বলি, ঠিক আছে, তোমার এই গুণটা মুখ আমার দেখতে ভালো লাগে না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার সামনে এক সেট হয়ে যাবা, তুমি দেখে নিও। তাহলে তোমার লজ্জা যদি কাটে। আর মা তুমি পোশাক পরেও যতটা সুন্দরী, পোশাক ছাড়াও তত সুন্দরী।
এটা শুনে মা একটু থমকে গেল। তখন আমি মাকে বলি আমি ৮টার দিকে বাড়ি ফিরে আসি, তারপর সব কথা হবে। আমি বেরিয়ে আমার এক বন্ধুর সাথে আড্ডা দিতে চাই, কিন্তু মন লাগছে না। তাই ৬টার দিকেই বাড়ি ফিরে আসি। মা আমাকে আসতে দেখে বলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? আমি বলি, তুমি এমন গোমরা হয়ে বসে থাকবে আর আমি বাইরে আড্ডা দিই, সেটা হয় না। আর আকাশটাও খারাপ করেছে, ঠান্ডাও লাগছে ভালো, তাই চলে এলাম। আমরা একসাথে চা খাই। তারপর মাকে বলি, এবার তুমি আমাকে খুলে বলল, কি হয়েছে তোমার? তো মা বলল, তুই আমার সব দেখলি, তোর বাবা ছাড়া আর কেউ আমাকে দেখিনি। আজ তুই দেখলি কেমন লাগছে? তোর সামনে আসতে লজ্জা লাগছে। খুব ভালো ছিলাম, যে কোনো অভাব ছিল না, কিন্তু কি জানি কি হচ্ছে। তখন আমি রেগে যাই আর বলি, তোমাকে পুরোপুরি এক সেট প্রথম দেখেছি হয়তো, কিন্তু তোমার প্রায় প্রতিটি অঙ্গ আমি দেখেছি। যখন তুমি রাতে বাথরুম যেতে দরজা বন্ধ না করে। না, এটা শুনে একটু হয়ে যায়। এরপর আবার আমি বলি, এই মাঝ বয়সেও এত মেনটেন করে রেখেছে। পেটের ছেলে দেখেছে, তাতেও লজ্জা। জিজ্ঞেস করতে না আমি কেন ঘুমাই না? সেটার উত্তর হল, রাতে ঘুম আসে না। 25 বছর বয়সে যে জ্বালা হয়, সব ছেলে ঠিক তেমনি জ্বালা আমার, কাউকে বলতে পারি না। তাই ভালোবাসার অভাবে আমার এই অবস্থা। মা তখন বলে, নিজেকে সংযত করার অন্য একটি উপায় আছে। সেটা করে একটু আরাম পাবে। কিন্তু শরীরকে এভাবে কষ্ট দিস না বাবা। তখন আমি বলি, মা আমার কষ্টের পরিমাণ অনেক। তাই তোমাকে বললাম, সন্তানের কষ্ট মা ছাড়া আর কেউ বুঝবে না। মা বলে, আমি জানি বাবা। একটা কথা বলি, আমিও তো নিজের চাহিদা ভুলে তোর জন্য বেঁচে আছি। তুই নিজে কষ্ট পেলে আমার কষ্ট হয়। বাবা আমাকে একটু সুখ যে বাবা। আমি তখন বলি, তোমাকে সুখী করা আমার একমাত্র উদ্দেশ্য। আজকে রান্না করতে হবে না। বাইরে থেকে খাবার অর্ডার করছি। কাল তো ছুটি, কালকে বাড়িতে আছি। তাই হালকা খাওয়া যাবে না। এবার বলে, বাবা এটা বুঝছিস, আমার ছেলে মাঝে আমি কোনোদিনও কাউকে আনিনি। তুই আমাকে একটু সুখ দিস তাহলে হবে। আমি বলি, তোমার জন্য আমি সব করতে পারি। যেমন তোমার লজ্জা ভাবটা আগে কাটায় বলে বাথরুম গিয়ে হাত পা ধুই আর সব বাইরের জামাকাপড় ছেড়ে এক সেট হয়ে বাইরে বের হই। মা চা খাচ্ছিল, মাকে এই অবস্থায় দেখে চমকে যায়। আর আমার হাত থেকে কাপ নিচে পড়ে যায়। মা বলে উঠে, বাবা এ কি অবস্থা তোর? কেন এমনটা করলে? আমি ওই অবস্থায় মায়ের সামনে গেলাম। আর মাকে বললাম, তোমার লজ্জা কাটানোর জন্য আর কোনো উপায় ছিল না। তুমি তো নিজের ইচ্ছেতে সব কিছু দেখাননি, তাও লজ্জা পাচ্ছ। আমি নিজের ইচ্ছেতে তোমাকে সব দেখলাম, কিন্তু দেখো মা, আমার একটুও লজ্জা করছে না। তোমার লজ্জা আশা করি এবার কেটে যাবে। আমরা একে অপরের পরিপূরক। আমাদের মাঝে কেউ আসবে না। তোমার সব কষ্ট আমি দূর করব। এইভাবে মনে হয়ে থাকবে, আমি সেটা দেখতে পারছিলাম না। মা আমার কথাগুলো শুনছিল, এক দৃষ্টিতে আমাকে দেখছিল। তারপর মা বলল, কাপড় পরে অসুস্থ ছেলে, ঠান্ডা লেগে যাবে। আর লজ্জা করব না বলে দাঁড়াও, আর একটা হামি দিল আর রান্নাঘরে চলে গেলা। নিজেকে আয়নাতে একবার দেখলাম আর ভাবলাম, চেহারাটা বেশ আমার। আমি এবার পোশাক পরে নিলাম। ইতিমধ্যে খাবার চলে আসলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো, লোডশেডিং হয়ে গেল। আমরা সব ঠিকঠাক বন্ধ করে ইনভার্টার দিয়ে ছোট বাল্ব জ্বালিয়ে সবার জন্য রেডি হলাম। আমাদের ফ্ল্যাটটা 3rd ফ্লোরে, একটি ফ্ল্যাট কি আছে? কিন্তু ওনার বাইরে থাকে। আমাদের উপরে টেরাস গার্ডেন বা শুয়ে পড়ল। আমি বাথরুমে গিয়ে মা কথা ভেবে কাজ করতে লাগলাম। কিন্তু মা ডাকাডাকি করাতে ঘরে চলে আসলাম। মা ঘরে আসতেই জিজ্ঞেস করল, এতক্ষণ কি করছিলে? আমি বললাম, পটি করছিলাম। তো মা হঠাৎ বলে উঠল, পটি করছিলি না, অন্য কিছু করছি কে জানে। আমি কিছু বললাম না, জল খেয়ে সোজা বিছানায় উঠলাম ও কম্বল গায়ে দিয়ে মাকে বললাম, মা আরও গল্প করি। নিজেদের সুবিধা অসুবিধা সব বুঝি, কেবল 10টা বাজে, কাল ছুটি, দেরি করে উঠব। মা বলল, ঠিক আছে, আজ থেকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। আমি বলি, মা একটা কথা জিজ্ঞেস করব, লজ্জা পাবেন না বা রাগ করবে না? তো মা বলল, আমার লজ্জা তুই কাটিয়ে দিয়েছিস না। স্কাইওয়ে পড়তে আমার সামনে লাস্ট এক্সিট হয়েছিস। আজ আবার হোলি, আর তুই যদি নিজে মনের সব কথা আমাকে না বলিস, তাহলে আমি রেগে যাব আর তার থেকেও বেশি কষ্ট পাব। আর ভাববো, আমার ভালোবাসা থেকেই কমতি থেকে গেল, যে তোর আমি প্রিয় বন্ধু হতে পারলাম না। আমি এটা শুনে বলি, তোমাকে কোনো কষ্ট আর পেতে হবে না। তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি চাইলে আমাকে স্নানও করিয়ে দিতে পারো। তোমার যেভাবে খুশি, আমি মানা করব না। এবার বলো তো মা, নিজেকে কি করে তুমি সম্মত রাখতে আর কি করতে, যেটা আমি করতে পারছি না, প্লিজ বলো।
এই কথা শুনে মা বলছে, বাবা আমি খুব খুশি হলাম যে তুই নিজের মনের কথাগুলো খুলে বলছিস। তখন আমি বললাম, মা আমি সবসময় তোমাকে সব বলতে চাই। তবে তুমি যদি অস্বস্তি বোধ করো তাই বলতাম না। আর তুমি যা লজ্জা পাও তাই বলতাম না। তুমি ফ্রি হয়েছ তো আমি আমার সব তোমাকে উজাট করে দেব, যেমনটা তুমি চাও। আমার বিধবা মা, আমার প্রিয় বন্ধু আছে, আর কাউকে লাগবে না। তারপর বলতে শুরু করল, বাবা তুই এটা ভাবিস না আমাকে শারীরিক কষ্ট পেতে হয়নি। উত্তর কষ্টের পরিমাণটা হয়তো অনেক, কিন্তু আমার কষ্ট কিছু কম ছিল না। অন্য কারো সাথে সম্পর্কে আমি জড়াইনি। তোর মুখ দেখে নিজেকে সংযত রেখেছি, কখনো কখনো নিজেকে নিজেই ঠান্ডা করতাম। বাস আর কিছু না, জানতাম এটা শরীরের জন্য ঠিক না। কিন্তু আমার আর কিছু করার ছিল না। তোর জন্য সব কিছু বিসর্জন দিয়েছি বাবা। আমাকে এবার একটু সুখের মুখ দেখাস। আমার একটু খারাপ লাগলো। আমি বললাম, মা আগে যা হয়েছে ভুলে যাও, আমি তোমাকে এখন থেকে এতটা ভালোবাসবা, আদর যত্ন করব, তুমি সব কষ্ট ভুলে যাবে। মা তখন বলল, বাবা তোর তো উপায় আছে নিজের চাহিদা মেটানোর। তাহলে নিজেকে নিজে ঠান্ডা করার চেষ্টা করিস না, খুব খারাপ। আমি বলি, মা ডাক্তার ও আমাকে মানা করেছে। কিন্তু মা আমার কোনো বান্ধবী নেই। আমি এখন কোনো সম্পর্কে জড়াবো না। আগে তোমাকে পৃথিবীর সুখ দিই, তারপর দেখা যাবে। তখন মা বলেন, আমার ছেলে বড় হয়ে গেছে। কিন্তু সব সুখ কি আর পারবে? সব সুখ সবার কপালে থাকে না। তখন আমি বলি, কি এমন সুখ যেটা তোমার ছেলে তোমাকে দিতে পারবে না? তখন মা আমার গালে হাত দিয়ে আমাকে বলে, পারবি না রে বাবা, পারবি না, আমাকে ও সুখ দিতে পারবি না। আমি বলি, কেন মা, আমি কেন পারবো না? নিজেকেও তোমাকে সব সুখ দেব, তোমার সব চাহিদা পূরণ করবে, এই প্রমিস করেছি। শুধু তোমাকে মুখ ফুটে বলতে হবে না। তখন বলে, ছেলেকে কি এটা বলা যায় বাবা? পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ জিনিস লোকে জানলে তথ্য করবে। আমি মার হাত ধরে বলি, মা একটা কথা আমার মাথার দিব্যি দিয়ে বলো তো, তুমি কি সত্যি চাও না আমাকে উপযুক্ত মনে করো না? আমাদের দুজনের এই জীবনেই একাকী জীবন। আমাদের মাঝে কেউ কোনো দিন আসেনি, আসবেও না। আমার জন্য সব বিসর্জন দিয়েছিলেন, আমার জন্য সব ফিরে পাবে। তুমি নিজেই বললে তোমার ছেলে বড় হয়েছে আর আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে কি মা আমি? মা কান্না করে উঠল আর বলল, দূর থেকে উপযুক্ত আর কেউ না রে বাবা, শুধু আমার মাতৃত্ব বোধ আমাকে আটকাচ্ছে। আমি তখন বলি, আমি কিছু কথা বলবো, তাহলে তোমার মাতৃত্ববোধ আরও জেগে উঠবে, কিন্তু সেটা আমাকে আপন করার দিকে। মা তুমি কি জানো, আমি শরীর খারাপের সময় ইন্টারনেট থেকে গল্প করতাম আর নিজেকে ঠান্ডা করতাম। গল্প পড়ে হঠাৎ তোমার আমার কথা মনে পড়ে যায়, আর খুব গরম হয়ে যায়। মনের চাহিদা তোমাকে পাবার চাহিদাতে পরিবর্তন হয়, কিন্তু কোনো পথ খোলা না থেকে খুব কষ্ট পাই। ডাক্তার দেখাই, সেটা তো তুমি জানোই না। মা তোমার ছেলে বেড়াজালে জড়িয়ে পড়েছে। আমি খুব কষ্ট পাচ্ছি মা, আমাকে বাঁচাও। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি, তাই সেদিন তুমি খুব লজ্জা পাচ্ছ দেখে আমি নিজেই একসেট হয়ে সব দেখানোর জন্য। আমি তোমাকে সুখ দিতে চাই, তোমাকে সুখী করতে চাই, ছেলের কর্তব্য পালন করতে চাই। তুমি আমার কষ্ট দূর করে মায়ের দায়িত্ব পূরণ করো। আমাকে নাও মা। মা তখন বলে, তোর মনে এত কিছু ছিল বাবা, তোকে আমি নিরাশ করব না বাবা। আমাকে সুখ দে, তবে বন্ধুর মতো না। যা হবে মা, ছেলে হয়ে আমি মা হয়ে তোর কাছে সব চাই, তাই বাবা কাছে আরও। আমি মাকে আই লাভ ইউ বলে নিয়ে মাকে উঠে বসতে বলি, আর লাইট জ্বালিয়ে দিই। মা কিছু বলার আগে মাকে পা ছুঁয়ে প্রণাম করি আর বলি, এটা আমাকে ছোট থেকে আগলে রাখার জন্য। এরপর যা হবে সব নতুন, সব আলোতে হবে। আর যদি কোনো ভুল ত্রুটি করিও ক্ষমা করে দিও বলে কাজ শুরু করে দিই। আমার নাম পাভেল, বড় বোন আমি আর মা বাবা আমরা কুমিল্লায় থাকি। আমি ক্লাস 9-এ পড়ি আর বড় বোন তানিয়া কলেজে পড়ে। আজ আমার মনটা খুব খারাপ। আজ মা আমাকে অনেক বকেছে। আমি হয় সামান্য একটা সিনেমা দেখছিলাম যেখানে নায়ক নায়িকাকে বাথরুমে গিয়ে দিচ্ছিল, তাই বলে আমাকে এমন বকবে? আমি মন খারাপ করে বাসা থেকে বের হয়ে কাছেই বিহারি ক্যাম্পের পাশ দিয়ে হাঁটছিলাম। অন্য সময় কখনোই ক্যাম্পের ভিতরে যেতাম না, কিন্তু আজ মন খারাপ, তাই ভাবলাম দেখি ভিতরে গিয়ে। ক্যাম্পের ভিতরে একটা চিপা গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ির ভিতর থেকে ভেসে আসা কয়েকটা ছেলের টুকরো টুকরো কথা শুনতে পেলাম। ওই অদ্ভুত অদ্ভুত কথা শুনে আমার কৌতূহল হলো। আমার বয়স 13 হলেও সেসব সম্পর্কে একেবারে কিছুই জানি না। মা আমাকে বন্ধুদের সাথে এইসব নিয়ে আলাপ করার মতো সময় মিশতে দেন না।
আমি ভেরানো দরজা খুলে ভিতরে উকি দিয়ে দেখলাম ভেতরে নোংরা একটা রুমে ৪-৫টা বড় বড় ছেলে কয়েকটা পুরনো ফোল্ডিং চেয়ারে বসে আছে, ওই দিকে মুখ করে। সবাই একটা টিভিতে কি যেন দেখছে। আমি অবাক হয়ে দেখলাম ওদের কারো পড়ার কিছু নেই, সবাই তাদের অভিজ্ঞ হাতের কাজ করছে আর কিসব কথা বলছে। তখন আমি হাতের কাজ কি সেটা জানতাম না, তাই আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগল। আমাকে দেখে ওরা মুহূর্তের জন্য থেমে গেল, তবে তাদের খুব একটা বিচলিত মনে হল না। একজন আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আও আও ভিতরে আও, এই তো বয়স শুরু তোমাগো হাতের কাজ শেখার। আমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে একজনের পাশে ফাঁকা চেয়ার পেয়ে বসে পড়লাম। সাদাকালো টিভির দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম সেখানে সম্পূর্ণ একটা মেয়েকে দিয়ে একটা লোক তার কাজ করিয়ে নিচ্ছে। মেয়েটাও কেমন যেন করছে। জীবনে প্রথম অভিজ্ঞ কোনো হাতের কাজ দেখে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। হঠাৎ আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে মাঝে মাঝে আমার কেমন যেন লাগছে। আমার পাশের ছেলেটা আমাকে এভাবে বসে থাকতে দেখে বলল, ভাই তুমি এমনে বইয়া আছো কেন? তুমিও আমাদের মতো কাজ করো। এ কথায় অর্ধেকও আমি বুঝতে পারি না, কিন্তু কাজ করার কথা শুনে আমি বললাম, না না, আমি কাজ করতে পারবো না। আমার লজ্জা লাগছে। আমি পারলে তখনই উঠে দৌড় দেই, কিন্তু টিভির দৃশ্য আমাকে চুম্বকের মতো টানছিল। আরে লজ্জা কিসের, এখানে আমরা সবাই তো কাজ করছি, বলে লোকটা জোর করে আমাকে কাজ করার জন্য প্রস্তুত করে দিল। আমার নিজের হাতের সাইজ দেখে নিজেই অবাক হয়ে গেলাম, আমারটা প্রায় ওই ছেলেগুলোর সমানই। দেখ দেখ বাচ্চা পোলার সাইজ, বলে লোকটা আমার একটা হাত দিয়ে বলল, নে এবার শুরু কর। এভাবে কাজ করতে আমি অন্যরকম এক মজা পেলাম। আমার মনে হচ্ছিল যেন সারা জীবন এভাবে পার করে দেই। আমাকে এভাবে তাকাতে দেখে ছেলেটা বুঝল আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি ছেলেগুলোকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে দেখলাম আমার বড় আপুর বান্ধবী মুন্নি আপু এসেছে। মুন্নি আপুকে দেখেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমাকে আপু অনেক আদর করে। মুন্নি আপু আমাকে দেখে মুচকি হেসে বলল, কিরে পাবেল, খবর কি? আমি বললাম, এই তো আপু, তুমি এতদিন পর হঠাৎ। আর বলিস না, আমাদের বাসায় পানি চলে গিয়েছে, তাই তোদের বাসায় আসলাম একটু ফ্রেশ হতে। ঠিক আছে আপু, দেখা হবে, বলে পাভেল ওর রুমে গিয়ে তাড়াতাড়ি বাথরুমে ঢুকল। কি কারণে যেন আজ মুন্নি আপুকে দেখে একটু আগের মতো আমার হয়ে গিয়েছে। ও দ্রুত বাথরুমের মেঝেতে বসে শুরু করল। হঠাৎ বাইরে তানিয়া আপুর গলা শুনে জমে গেল। মুন্নি, তুই পাভেলের বাথরুমে গিয়ে গোসলটা সেরে নে, ও এখন হোমওয়ার্ক করতে ব্যস্ত থাকবে। একথা শুনে পাভেলের মনে পড়ল ও তাড়াহুড়োয় বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে। কিন্তু কিছু করার আগেই মুন্নি ভেরানো দরজাটা খুলে ভিতরে উকি দিল। ওই অবস্থায় বসে থাকা পাভেলকে দেখে মুন্নির মুখে এক চিলতে হাসি ফুটে উঠে। বাহ, সেদিন পিচ্চি বাবুটা দেখি বড় হয়ে গেছে। মুন্নি সরাসরি ওর দিকে তাকিয়ে রইল। পাভেল লজ্জায় মুন্নির দিকে তাকাতে পারছিল না। ওর স্বস্তিতে আপু মুচকি হাসি দিয়ে দরজা থেকে সরে গেল। পাভেল তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে শাওয়ার ছেড়ে দিল। পাভেল গোসল শেষ করল। কোনমতে গোসল শেষ করে বের হয়ে এল। মুন্নি ওর বিছানায় বসে অপেক্ষা করছিল। ওকে দেখে ও উঠে দাঁড়াল, তারপর পাভেলের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বাথরুমে ঢুকে গেল। পাভেল এই হাসির অর্থ বুঝতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপরের দিন তানিয়া পাভেলকে ডাক দিল। পাভেল, এই এদিকে আয় তো। কি হয়েছে আপু? পাভেল তানিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলল, শোন, তোর তো আজ স্কুল বন্ধ, এই নোটগুলো নিয়ে একটু তোর মুন্নি আপুর বাসায় দিয়ে আয়, বলে আপু আমার হাতে অনেকগুলো নোট ধরিয়ে দিল। এক্ষুনি? হ্যাঁ, বলে আপু ওর টেবিলের দিকে ঝুঁকে পড়ে। পাভেল নোটগুলো নিয়ে ওর রুমে গিয়ে কাপড় পরে রেডি হল। মুন্নি আপুর বাসা কাছেই। ও প্রায় ওখানে গিয়ে মুন্নি আপুর ছোট ভাই সমীরের সাথে খেলাধুলা করে। মুন্নিদের বাসায় গিয়ে নক করতেই ও খুলে দিল। পাভেলকে দেখেই মুন্নির মুখ ঝলমল করে উঠল। আয় ভিতরে আয়, বলে সরে মুন্নি পাভেলকে ঢুকার জায়গা করে দেয়। ও ঢুকতেই আপু দরজা বন্ধ করে ওর দিকে তাকাল। পাভেল লক্ষ্য না করে পারল না যে মুন্নি শুধু একটা পাতলা সিল্কের গাউন পরে আছে। ও আপুর হাতে নোটগুলো দিয়ে হা করে মুন্নির দিকে তাকিয়ে থাকল। মুন্নি বুঝতে পেরে মুচকি হেসে বলল, কিরে, এভাবে কি দেখছিস পাভেল? একথা শুনে পাভেলের সম্বিত ফিরে এলো। না না, কিছু না আপু। ইস, তুই এত মিথ্যে বলতে পারিস। কি দেখছিস সেটাও বলতে পারিস না, দুষ্টু ছেলে, বলে পাভেলের মাথায় আলতো করে একটা চাটি দিয়ে আপু নোটগুলো নিয়ে ফিরল। কিরে, কি খাবি? মুন্নি ওর দিকে ফিরে বলে উঠল, কিছু না আপু, সমীর নেই।
না রে, ও আজ আব্বু আম্মুর সাথে নানুবাড়ি গিয়েছে। ও আচ্ছা, আমি তাহলে যাই বলে পাভেল উঠল। আরে আরে, এসেই চলে যাবি নাকি? দাঁড়া, তোর জন্যে রসমালাই নিয়ে আসি বলে মুন্নি রান্নাঘরের দিকে চলে গেল। মুন্নি ওদিকে যেতেই পাভেল সোফায় বসে ওই আরাম করতে লাগল। আরামে ওর চোখ বন্ধ হয়ে এলো। এর মধ্যে কখন যে মুন্নি আপু এসে ওকে দাঁড়িয়ে দেখছে সেই খেয়াল রইল না। হঠাৎ পাভেল ওর হাতের উপর একটা স্পর্শ পেয়ে চমকে চোখ খুলল। ও ভয়ে দেখল মুন্নি আপু ওর দিকে ঝুঁকে আছে। ওর মুখের এত কাছে মুন্নির মুখ যে পাভেল ওর গরম নিঃশ্বাস অনুভব করছিল। মুন্নি পাভেলকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর লাগাল। জীবনে প্রথম ওর অন্য কেউ হাত দিল। হঠাৎ মুন্নি ওর মুখ ছেড়ে উঠে দাঁড়াল। আয় আমার সাথে বলে মুন্নি পাভেলকে হাত ধরে টেনে ওর বেডরুমে নিয়ে গেল। পাভেলের একটু লজ্জা লাগলেও সে বাধা দিল না। পাভেল অবাক। কি করেছি? বুঝেছি, তুই তাহলে কিছুই জানিস না। আয়, তোকে আজ আমি সব শিখাবো বলে মুন্নি। কি শিখাবে? পাভেল এখনো কিছু বুঝতে পারছে না। এই যে এটা বলে মুন্নি পাভেলকে দিল। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুন্নি শেষ করে সবে উঠেছে এমন সময় ওর মোবাইলটা বেজে উঠল। মুন্নি হাতে নিয়ে সে অবস্থায় ধরল। হ্যালো রিয়া। হ্যাঁ রে দোস্ত, এখুনি ভার্সিটিতে আয়। রিয়া বলল। কেন? আমাদের অ্যাসাইনমেন্টটা আজই জমা দিতে হবে, তোরটাও রেডি না? হ্যাঁ রেডি আছে। আচ্ছা আমি আসছি বলে মুন্নি ফোন রেখে দিল। তারপর পাভেলের দিকে তাকিয়ে বলল, আমাকে এখন ভার্সিটি যেতে হবে, তোর সাথে আজকে খুব মজা পেলাম। আরেকদিন তোকে আরো অনেক কিছু শিখাবো, ঠিক আছে? পাভেল কোনমতে মাথা ঝাঁকাল। ও এখনো বিশ্বাস করতে পারছে না যে মুন্নি আপুর সাথে ও কি করল। মুন্নির বাসা থেকে বের হয়ে বাসার দিকে যেতে যেতে পাভেল ভাবল, ওই লোকগুলোকে একদিন ধন্যবাদ দিয়ে আসতে হবে, ওদের কাছে থেকে শেখাতেই তো আজকের এই অপূর্ব অভিজ্ঞতা। আপু না জানি আরো মজার কত কিছু শেখাবে। জীবনের প্রথম অভিজ্ঞতা হল মুন্নি আপুর সাথে। তারপর তানিয়া আপুর বিয়ে হয়ে যায় আর মুন্নি আপু আমাদের বাড়িতে আসত না। এখন আমি এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হব। আমার তানিয়া আপু আমার থেকে 6 বছরের বড়। আমি আমার আপুকে অনেক ভালোবাসতাম, ছোটবেলা আমরা একসাথে খেলা করতাম, আপু কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত। তাই ঠিক হলো আমি চিটাগাঙে কলেজে ভর্তি হব আর আপুর বাসায় থাকব। একদিন সব গুছকাজ করে বড় আপুর বাসায় চলে গেলাম। আপু জানতো আমি আসব, কেননা বাবা আগেই আপুকে বলে রেখেছে। আপু আমাকে দেখে খুব খুশি হলো, আমাকে জড়িয়ে ধরল। আমি ঘুরে ঘুরে আপুর বাসা দেখতে লাগলাম। 3 রুমের ছোট বাসা। আমি দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। আপু বলল, তোর দুলাভাই 3 মাসের ট্রেনিং করতে ভারতে গেছে। তুই এই সময়ে এসেছিস, ভালো হয়েছে, আমি একা একা মেয়ে মানুষ থাকি। তানিয়া আপুর একটা 9 মাসের ছেলে আছে। যেহেতু দুলাভাই এখন নাই আর ছোট বাসা, তাই আপু আমাকে তার সাথে একই বিছানায় তার বাচ্চার পাশে রাতে ঘুমাতে বলল। বাচ্চাকে আমাদের দুজনের মাঝে রেখে ঘুমালাম। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু ঘুমে আমি আমার আপুকে নিয়ে স্বপ্ন দেখলাম যে আপু আমাকে দিচ্ছে। সকালে আমার ঘুম ভেঙে গেলে আমি স্বপ্নের কথা ভেবে লজ্জা পাচ্ছিলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম আপু তখনও ঘুমুচ্ছে। আমার ভিতর এক অজানা শিহরণ বয়ে গেল। আমি আপুকে দেখতে লাগলাম। হঠাৎ আপু চোখ মেলে তাকাল। আপু তার ঘুম জড়ানো চোখে বুঝতে পারল না যে আমি তার দিকে তাকিয়েছিলাম। আমি স্বাভাবিকভাবে আপুকে বললাম, গুড মর্নিং আপু। আপু বলল, গুড মর্নিং পাভেল, এত সকালে ঘুম ভেঙে গেল তোর? আমি হেসে বললাম, নতুন জায়গা, নতুন বিছানায় শুয়েছিলাম, তাই মনে হয় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আপু বুঝল তার সামনে থেকে সরে গেছে, কিন্তু কোনো তাড়াহুড়া না করে স্বাভাবিকভাবে আঁচল দিয়ে তার ঢেকে দিল। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আপু ফ্রেশ হয়ে নাস্তা বানালো, আমরা একসাথে নাস্তা করলাম। আপু ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি বসে বসে একটা গল্পের বই পড়তে লাগলাম। সকাল 11টার দিকে আমি আপু কি করছে দেখার জন্য আপুকে খুঁজতে তার রুমে গেলাম। আমি দেখলাম আপু বাথরুমে তার বাচ্চাকে গোসল করাচ্ছে। আপু আমাকে দেখে হেসে বলল, কিরে পাভেল, ভাল লাগছে না? আমি বললাম, না ঠিক তা না, তুমি কি করছিলে দেখতে আসলাম। ভাবলাম তোমার সাথে গল্প করি আর তোমার কাজে সাহায্য করি। আপু বলল, তুই যখন ছোট ছিলি তখন আমি তোকে এইভাবে গোসল করিয়ে দিতাম।
আর তুই আমার সামনে তোর লজ্জা পেতি। আমি বললাম, হ্যাঁ আপু, আমার মনে পড়ে তুমি যখন আমাকে গোসল করাতে আমি কান্না করতাম। এখনো মনে হয় কেউ যদি আমাকে গোসল করিয়ে দিত তোমার মতো তাহলে ভাল হতো। আমার নিজে গোসল করতে ভাল লাগে না। আপু হেসে বলল, ওকে আমার লক্ষ্মী ভাই, আমি তোমাকে গোসল করিয়ে দিব। তোর যা কিছু লাগে আমাকে বলবি। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আপু এখনো আমাকে অনেক ছোট আর ভদ্র ভাবছে। আমি সাহস করে বললাম, ঠিক আছে আপু, তোমার বাচ্চার গোসল শেষ হলে আমাকে গোসল করিয়ে দিও। এটা বলে ভাবলাম আপু মনে হয় আমাকে বকা দিবে। আপু বলল, ঠিক আছে পাবেল, তুই ঘরে গিয়ে বস, আমার শেষ হলে তোকে ডাক দিব। আমি নিজেও বুঝতে পারছি না কি হবে। সত্যি কি আপু আমাকে গোসল করিয়ে দিবে? আমি রুমে এসে বসে নানা কথা ভাবতে লাগলাম। আপু কিভাবে আমাকে গোসল করাবে? আর আপু কি সত্যি বুঝতে পারছে না আমি এখন আর ছোট নেই? আমি আপুর গলা শুনলাম আমাকে ডাকছে। আমি আপুর কাছে যেতেই আপু বলল, আগে বাবুকে ঘুম পাড়িয়ে নেই, তারপর তোকে গোসল করিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে আপু। আর আবারও ভাবতে লাগলাম, আমি কি আপুর সামনে আমার এই ভদ্রতার মুখোশটা ধরে রাখতে পারব? আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারব? এইসব ভাবতেই আমার খুব ইচ্ছে হলো। ওহ, আমি কি করব? এমন সময় আপু আমাকে আবার ডাক দিল। আমি গিয়ে দেখলাম আপু বাথরুমে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাথরুমের ভিতরে গেলাম। আপু সকালের সেই শাড়ি পরেই আছে। আমি বাথরুমের ভিতরে যেতেই আপু কোনো কথা না বলে আমাকে দিল। আমাকে অবাক করে আপু আমার টেনে নামাতে লাগল। আমি বাধা দিলাম। আপু হেসে বলল, আরে পাবেল, তোর সেই লজ্জা এখনো আছে? আমি তোকে কতবার এভাবে দেখেছি। আমি বললাম, আরে আপু, আমি তখন তো ছোট ছিলাম, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। আপু বলল, আমি জানি আমার ছোট পাবেল এখন বড় হয়ে গেছে। তোর লম্বা লম্বা পা আছে, লম্বা হাত আছে, আর এটাও জানি তোর ছোটবাবু লম্বা হয়ে বড় হয়ে গেছে। আমি আপুর কথা শুনে আর কিছু বলতে পারলাম না। তখন আমার খুব ইচ্ছা হচ্ছিল। আপু হেসে বলল, পাবেল, লজ্জার বা বিব্রত হবার কিছু নেই, এটা স্বাভাবিক। এরপর আমার শরীরে পানি ডালতে লাগল। এরপর আমাকে সাবান মেখে দিল। আপু আমাকে ঘুরে পিছন ফিরে দাঁড়াতে বলল। আমি পিছনে ঘুরে দাঁড়াতেই আপু আমার সাবান মেখে দিল। আপু আবার আমাকে তার দিকে ঘুরতে বলল, হাত সরিয়ে নিতে। আমি হাত সরালাম না। আপু এবার একটু ধমক দিয়ে বলল, হাত সরিয়ে নিতে। আমি হাত সরিয়ে নিতেই আপু আমার। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। আমি কন্ট্রোল হারিয়ে ফেললাম। আপু রেগে গিয়ে বলল, ইডিয়েট, তোর কোনো কন্ট্রোল নাই? আপু উঠে ঘুরে আয়নায় নিজেকে দেখে হাসতে হাসতে বলল, দেখ পাবেল, তুই আমার কাপড় কি করেছিস? এখন আমাকেও গোসল করতে হবে। এরপর সে আমার শরীরে পানি ঢেলে গোসল করিয়ে দিল। এরপর আমাকে একটা তোয়ালে দিয়ে বাহিরে যেতে বলল। আমার মাথায় তখন দুষ্টামি খেলতে লাগল। আমি বললাম, আপু তুমি আমাকে দেখেছ, আমিও তোমাকে দেখব। আপুর তখন মনে হলো আমি বড় হয়ে গেছি। আপু বলল, ঠিক আছে, শুধু দেখবি, অন্য কিছু না। একটু পরে আমি বললাম, আপু তুমি অনুমতি দিলে আমি কিছু বলতাম। আপু রাজি হল। আমি বললাম, তোমার দারুণ ইচ্ছে করে তোমার উপর মাথা রেখে ঘুমাই। আপু আমার কথা শেষ হতেই বলল, এবার তুই এখান থেকে যা। আমাকে ধাক্কা দিয়ে বাথরুম থেকে বের করে দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আমি বাথরুমের বাইরে নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি মনে মনে ভাবলাম কিছু করতেই হবে। আমি কিচেনে যেয়ে সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আপু গোসল শেষ করে বের হয়ে আসলো। আপু আমাকে কিচেনে সম্পূর্ণ দেখে অবাক হয়ে বলল, এই ইডিয়েট, এখানে কি করছিস? যা রুমে গিয়ে পড়। আমি বললাম, আমি কি তোমাকে কোনো ডিস্টার্ব করেছি? আমার সম্পূর্ণ থাকতে ভাল লাগছে। আপু বলল, ঠিক আছে, তোর যা ভাল লাগে কর। এরপর আপু রান্না করা শুরু করল। আমি আপুর পিছনে গিয়ে দাঁড়ালাম। তখন আমার খুব ইচ্ছা ছিল, তাই প্রস্তুত পিছন থেকে ধাক্কা লাগল। আপু চিৎকার করে বলে উঠল, এই পাবেল, কি করছিস? আমি বললাম, কেন? যদি আমি তোমাকে আমার হাত দিয়ে ধরি, তুমি কিছু মনে কর না, কিন্তু আমি আমার এটা দিয়ে তোমাকে ধরলাম, তুমি চিৎকার করে বকতে শুরু করলে। আপু বলল, যদি তুই আমার কাছে আবার আসিস, তবে আবার তোর চেপে ভর্তা করে দিব। এরপর আপু আবার রান্নায় ব্যস্ত হয়ে গেল। আমি আবার আপুর পিছনে গিয়ে দাঁড়ালাম, তারপর তাকে দেখতে লাগলাম। আপু তাড়াতাড়ি তার ওই ঢেকে দিল। আমি বললাম, সে সময় আমাকে দেখালে, তবে এখন লজ্জা পাচ্ছ কেন? আপু বলল, পাভেল, দয়া করে এখান থেকে চলে যা। তুই আমাকে পাগল করে দিচ্ছিস। তোর দুলাভাইয়ের কথা মনে পড়ছে। আমি তোর সাথে পারব না।
আর তুই এরকম করতে থাকলে আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারব না, তাই তুই এখান থেকে চলে যা। কিন্তু আমি আপুর কোনো কথা শুনলাম না। কিছুক্ষণ পর রান্নাঘরেই সব কাজ শেষ হলো। তারপর আমরা দুজনে একসাথে বাথরুমে গেলাম। আপু আমাকে পরিষ্কার করে দিল এবং নিজেও পরিষ্কার হল। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমালাম। তখন থেকে আপুর সাথে আমার সম্পর্ক চলছে। সুযোগ পেলেই আমরা আপু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।